ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরুদ্ধে অপরাধের অভিযোগ দায়ের কাল জানালেন চিফ প্রসিকিউটর। মানুষ চিনতে ভুল করেছে বিএনপি, মন্তব্য গয়েশ্বরের। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় জোর। কুড়িগ্রাম সীমান্তে পুশিন নিয়ে রাতভর উত্তেজনা, 1 কিলোমিটার মানব দেয়াল তৈরি করে পাহারা হাজারো জনতার। ঈদ উপলক্ষে শুরু হলো বিশেষ ব্যবস্থায় ট্রেন যাত্রা, বাড়তি যাত্রীর চাপ থাকলেও যাত্রা নির্বিঘ্ন। নিরাপত্তার অভাবে 4 দিন ধরে বন্ধ জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল, চিকিৎসা না পেয়ে দুর্ভোগে রোগীরা। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি সঞ্চারী মজুদ্দমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের আগামীকাল জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর জানান, বিচারের কাজ পুরো দমে এগোচ্ছে। তদন্ত শেষ করতে যুক্তিসঙ্গত সময় লাগবে। 10 থেকে 15টি উল্লেখযোগ্য গুমের ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে। জুন মাসের মধ্যে প্রতিবেদনগুলো পাওয়া যাবে। তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে নিহতদের ভুলে গেলে আয়নাঘর বিদ্যমান থাকবে। মানবতা বিরোধী অপরাধকারীদের বিচার অবশ্যই হবে। ডিসেম্বরের মধ্যে জুলাই অগাস্টের হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। সম্পত্তি আত্মসাৎ করতে জীবিত সোলাইমান হোসেন সেলিমকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ দেখিয়ে মামলা করার অভিযোগ পাওয়া গেছে। আপন বড় ভাই গোলাম মোস্তফা ছোট ভাইয়ের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ধামর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে সোলাইমান হোসেন সেলিম বেলতলি বাজারে মুদির ব্যবসা করছেন, কিন্তু তার আপন বড় ভাই গোলাম মোস্তফা তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ দেখিয়ে একটি হত্যা মামলা করেছেন। 30 আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি থানায় এই হত্যা মামলা দায়ের করা হয়। আসামি করা হয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। জানা যায়, 20 বছর আগে বাবা আব্দুল হাকিম মারা গেলে জমি নিয়ে বিরোধ হয় ভাইদের মধ্যে। সম্পত্তির লোভে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী। মস্ত হইলে একটা গ্রেপ্তারি পরান আসামি, হ্যাঁ বাড়িতে আসে না, এরা একটা মোবাইলে প্রোগ্রাম করে পরে এই প্ল্যানটা তৈরি করছিল যে মাইরা গুম করে এলাম, এই আমরা দৌড়ে ফেলাম। সরকারের কোনো দল পাবো, ওর সম্পদ আমরা দখল করে নিয়েছিলাম। সেলিমের স্ত্রীর দাবি, হত্যার উদ্দেশ্যে এই নাটক সাজিয়েছেন তার 3 ভাই। এখন দূর হইতো না, হ্যাঁ মেয়েরা কব এমনি ওরাই মরছে, ছাত্র আন্দোলন মরছে, এই কথা কইয়া মেরে আসছে না। তো আমি মেয়ে ঘরে মারবো, এটা করবো, ওইটা করবো। এলাকাবাসী দোকানদাররা সবাই যে একটা লোক জীবিত চোখের সামনে রয়েছে, এর নামে মৃত্যু মামলা। এদিকে নানা মামলা থাকায় 15 বছর ধরে ময়মনসিংহে যান না গোলাম মোস্তফা। সেলিমকে নিহত দেখে মামলা করার বিষয়ে নানা কথা বলছেন তার আত্মীয়রা। পুলিশ বলছে, পারিবারিক বিরোধের কারণে জীবিত সেলিমকে মৃত দেখে তার ভাই মামলা করেছে। এ বিষয়ে যাত্রাবাড়ি পুলিশকে অবহিত করা হয়েছে। এখানকার তদন্ত কর্মকর্তারা আমাদের কাছে জানতে চায় যে এই ভিকটিম সম্পর্কে জানতে চায়, আসলে ভিকটিমের অবস্থানটা। তখন আমরা এলাকায় গিয়ে দেখি যে ভিকটিম আসলে মারা যায়নি, তিনি জীবিতই আছেন। এবং তাকে জিজ্ঞাসায় জানা যায় যে তাদের পূর্ব থেকেই তার ওই ভাইয়ের সাথে জমি শত্রুতা ছিল। চেষ্টা করেও মামলার বিষয়ে জানতে গোলাম মোস্তফার নাগাল পাওয়া যায়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাপানে বিএনপিকে নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষ চেনায় ভুল হয়েছে। সকালে শিল্পকলা একাডেমিতে তিনি এই কথা বলেন, জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের পূজারী। তিনি নিজের জন্য নয়, জাতির জন্য কাজ করতেন। আজ অনেকের মুখে জিয়ার আদর্শ থাকলেও অন্তরে কিছুই নেই। ছাত্র জনতার বিজয়ের সুফল যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ভোগ করতে হয়, তাহলে তাদের স্থান হবে ইতিহাসের আস্থা করে। গয়েশ্বর বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।
কুড়িগ্রামের কচা কাঁটা সীমান্তে বিএসএফ এর পুশিন নিয়ে রাতভর উত্তেজনা চলে। পুশিন ঠেকাতে প্রায় 1 কিলোমিটার সীমান্ত এলাকায় পাহারা দেন হাজারো স্থানীয় জনতা। শুক্রবার রাতে কেদার ইউনিয়নের শোভারকুটি ও শিপেরহাট সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যা 7টার দিকে আসাম রাজ্যের ধুবড়ী জেলার বিএসএফ সদস্যরা দুটি পিকআপ ভ্যানে 50 থেকে 60 জন নাগরিককে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের ফাইসকারকুটি গ্রামের একটি স্কুলে পুশিন করার জন্য জড়ো করে। পরে সীমান্ত গ্রামটির সব লাইট বন্ধ করে পুশিন করার চেষ্টা করে বিএসএফ। এই খবর ছড়িয়ে পড়লে শত শত জনতা সীমান্তে অবস্থান নিয়ে পাহারা বসায়। কঠোর অবস্থান নেয় বিজিবি ও আনসার সদস্যরা। পরে রাত 2টার দিকে শূন্য রেখায় অবস্থান নেয় বিএসএফ। এ সময় বিএসএফ কয়েক দফা বিজিবির সাথে কথা বলতে চাইলে বিজিবি তা প্রত্যাখ্যান করে। পরে রাত 3টার দিকে শূন্য রেখা থেকে সরে যায় বিএসএফ। লোক নিয়ে এসে এই বর্ডার দিয়ে পার করার জন্য আমরা গ্রামবাসী সবাই এখানে পাহারা দিতেছি, যাতে আমাদের বাংলাদেশে ওরা পার করতে না পারে। আমরা এখানে জানতে পারলাম ভারত থেকে লোক পাঠিয়ে দেওয়ার জন্য নিয়ে আসছে, এই জন্য আমরা দেখার জন্য এখানে আসছি এবং ডিউটি আছি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ফের ডাকাতির ঘটনা ঘটেছে। রাতে টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসীর মাইক্রোবাসে অস্ত্রের মুখে জিম্মি করে অর্থ ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ সময় ডাকাত ধাওয়া করতে গিয়ে গুলিতে আহত হন হাইওয়ে থানার রেকার চালক। পুলিশ ও ভুক্তভোগীরা জানান, জর্ডান প্রবাসী বিউটি আক্তারকে নিয়ে বাড়ি ফিরছিল স্বজনরা। রাত 2:30টার দিকে মাইক্রোবাসটি মহাসড়কের চরপাড়া বাইপাস এলাকায় পৌঁছলে ডাকাত দল তাদের গতিরোধ করে। পরে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে 6টি মোবাইল ফোন, নগদ 70,000 টাকা সহ তাদের মালামাল লুট করে নেয়। এ সময় তাদের চিৎকারে টহল পুলিশ ও হাইওয়ে পুলিশ ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয় হাইওয়ে থানার রেকার চালক তুহিন মিয়া। চাবি নেওয়ার পরে সে গুলি করে গাড়ি টান দিছে। পরে আমাদের থানার যে রেকার আছে, রেকার নিয়ে আমরা ব্যারিকেড দিছি। আমাদের যে টহল পার্টি ছিল সেখানে চ্যালেঞ্জ করে আমাদের তখন দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ার সময় হাইওয়ে পুলিশের একটা রেকার ছিল, ওই রেকারের যে সিভিল সহকারী ছিল তার হাতে একটা গুলিবিদ্ধ হয়। পুলিশ সর্বতভাবে চেষ্টা করছে এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। চতুর্থ দিনের মতো চিকিৎসা সেবা বন্ধ রয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। নিরাপত্তার অভাবে আজও হাসপাতালে আসেননি চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা। এতে ভোগান্তিতে রোগীরা। দ্বিতীয় দিনই হাসপাতাল থেকে চলে গেছেন বেশিরভাগ রোগী। তবে জুলাইয়ের আহতদের একটি অংশ এখনও হাসপাতালে অবস্থান করছেন। চিকিৎসকদের দাবি, বুধবার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরীর কক্ষে ভাঙচুরের পর চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের সাথে জুলাই অভ্যুত্থানে আহতদের সংঘর্ষের পর থেকে বন্ধ আছে সেবা। এর আগে গত রোববার হাসপাতালের পরিচালকের কক্ষে 4 জন আহত তরুণের বিষপানকে কেন্দ্র করে এই ঘটনা। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার পর চোখের জরুরি সেবা নিতে আসা 1.5 শতাধিক রোগী হাসপাতাল ছেড়ে চলে যান। মঙ্গলবারে আইছি, আজকে তারিখ, আমার এই চোখটা পুরো নষ্ট। আমি এখন কি করে যাব? আমি চোখটা দেখাতে পারলাম না। সব বন্ধ, এই তো মানুষ দাঁড়া চলে যেতেছে যে ভাই আমাদের এই অবস্থা। চোখের ব্যাপারটা তো মানে যেমন তেমন ব্যাপার না। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, আপনি আগের বুলেটিনেই জানাচ্ছিলেন যে মাত্র 25 জন রোগী ছাড়া বাকি সব রোগী চলে গেছে। হাসপাতালে সেবা পাচ্ছে না রোগীরা। এই অবস্থা কাটাতে কর্তৃপক্ষ কি কোনো উদ্যোগ নিয়েছে? আসলে বুধবারের ঘটনার পর থেকে কিন্তু চিকিৎসক বা কোনো স্টাফ আর হাসপাতালে অবস্থান করছেন না। হাসপাতালে যারা আবাসিক কর্মকর্তা বা স্টাফ ছিলেন তাদেরকেও কিন্তু নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়েছে, কেননা তারা এখানে আতঙ্ক বোধ করছেন যে আবারও তাদের উপরে হামলা হতে পারে, এরকম অভিযোগ এনে কিন্তু তারা সেখান থেকে সরে গেছে। আমরা এখন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনেই আছি। যেই হাসপাতালটি সকাল থেকেই কিন্তু প্রায় প্রতিদিন 5-7 হাজার রোগী, সেবা প্রার্থী কিংবা কর্মকর্তা, কর্মচারী, চিকিৎসকের পদচারণায় মুখর থাকে, সরব থাকে, সেই প্রতিষ্ঠানটি কিন্তু গত 4 দিন ধরেই এরকম পিনপতন নীরবতার মধ্য দিয়ে যাচ্ছে। সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ।
যে মূল ফটক দুটি গেট, সে দুটি গেটও কিন্তু বন্ধ করে অবস্থান নিচ্ছেন নিরাপত্তা কর্মীরা। তারা যারা সেবা প্রার্থী বা রোগীরা আসছেন সেখান থেকেই তাদেরকে সতর্ক করে ফিরিয়ে দিচ্ছেন এবং কবে নাগাদ হাসপাতাল চালু হবে বা সেবা কার্যক্রম পুনরায় শুরু হবে সে ব্যাপারেও কিন্তু তারা কোনো আভাস দিতে পারছেন না। তারা বলছেন যেটি নিতান্তই হাসপাতাল কর্তৃপক্ষ নির্দেশনা দেবেন বা জানাবেন তবেই তারা বলতে পারবেন। এখন পর্যন্ত তাদের কাছে কোনো খবর নেই, তেমনটি তারা জানাচ্ছেন। এতে যেমন ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা রোগীরা, রোগীর স্বজনেরা যারা ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে আসছেন, এরকম রোগীর সাথেও আমাদের কথা হয়েছে। তারা কিন্তু একই সাথে হতাশা এবং তারা যে দুঃখ মানে ভোগান্তি সেটা প্রকাশ করছেন। ভেতরে যে 25 জন রোগী অবস্থান নিয়ে আছেন তারাও কিন্তু 3 দিন 4 দিন ধরে চিকিৎসা পাচ্ছেন না, এরকম অভিযোগ করছেন। এবং যারা জুলাই আহত আছেন তারা বলছেন যে উন্নত চিকিৎসার জন্য তারা দাবি জানাচ্ছেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষ এবং উপদেষ্টা মণ্ডলীদের কাছেও দৃষ্টি আকর্ষণ করছেন যেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়। সে ব্যাপারে তারা মানে তাদের সেই প্রত্যাশা যে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে কর্মবিরতির তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় ট্রেনে ঘরমুখ মানুষের যাত্রা শুরু হয়েছে। কমলাপুর থেকে ভোর 6টায় রাজশাহীর উদ্দেশ্যে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে বাড়ি ফিরছেন যাত্রীরা। ভ্রমণ সুবিধার্থে বাড়তি 10টি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এ সময় নিয়মিত আন্তনগর ট্রেনগুলো আগের মতোই চলবে। স্থগিত থাকবে আন্তনগর ট্রেনগুলোর ডে অফ। ঢাকায় কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে 3টি ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হবে। ঈদের আগে পরে 10 দিন করে মোট 20 দিন ট্রেনে সেলুন কার সংযোজন না করার নির্দেশ দিয়েছে রেলওয়ে। এদিকে ঈদের ছুটি শেষে ফেরার যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেওয়া হয়েছে 10 জুনের টিকিট। ঈদে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে নেওয়া হয়েছে প্রস্তুতি। যাত্রী ও যানবাহন পারাপারে প্রস্তুত 17টি ফেরি ও 20টি লঞ্চ। এছাড়া ঈদের আগে পরে 3 দিন পণ্যবাহী ট্রাক পারাপারও বন্ধ থাকবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী। দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট দিয়ে দিনে 1.5 থেকে 2,000 যানবাহন পার হয়। তবে ঈদের সময় চাপ বাড়ে কয়েক গুণ। ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষে 3 ঘাটে 17 ফেরি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া যানবাহনের বাড়তি চাপ কমাতে ঈদের 3 দিন আগে ও পরে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার। রোরো ফেরি, ইউটিলিটি ফেরি, কেটার ফেরি সহ মোট 17টি ফেরি এবং দৌলতদিয়া প্রান্তিকের ঘাটগুলির মাধ্যমে পারাপারের জন্য ঈদের আগের কর্মমুখী মানুষ এবং ঈদ পরিবর্তী সময়ে কর্মমুখী মানুষ যারা রাজধানীর উদ্দেশ্যে যাবেন সকলকে আমরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। যাত্রীরা বলছেন, পদ্মা সেতু চালুর পর এই রুটে যানবাহন চলাচল কমেছে। ঈদের ছিনতাই, চাঁদাবাজের দৌরাত্ম্য বাড়ে। ঈদের যে ভোগান্তি সেটা 1 তারিখের পর থেকে কিছুটা বোঝা যাবে, তবে অতটা হবে না। এটা অজ্ঞানপাটি খবর পর তাদের ঈদ থাকবে না, ঈদটা মলিন হয়ে যাবে। নিরাপত্তা চাই যাতে চোর বা বাটপার এগুলার হাত থেকে আমরা রক্ষা পাই। যাত্রী নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি থাকবে ভ্রাম্যমাণ আদালত। যারা আছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে প্রত্যেকের সাথে আমরা সমন্বয় করে যাতে নির্বিঘ্নে যাত্রী চলাচল করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানির সম্মুখীন না হয় সে বিষয়ে জেলা প্রশাসন বিভিন্ন ধরনের মোবাইল কোড টিম প্রতিদিনই মিনিমাম 2টি বা তারও বেশি মোবাইল কোড টিম সেখানে কাজ করবে। হয়রানি ও চাঁদাবাজি ঠেকাতে ঘাট এলাকা ছাড়াও সড়কে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলে জানিয়েছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি লঘুচাপে পরিণত হয়ে আসামে অবস্থান করছে। ফলে ঢাকা সহ সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও চট্টগ্রাম ও সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এছাড়া আগামী 2-1 দিনের মধ্যে দেশের পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস। গত 24 ঘন্টায় রাজধানীতে 8 মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে। আর সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে নোয়াখালীর মাইজদীতে 285 মিলিমিটার।
দেশের পূর্বাঞ্চল অর্থাৎ চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি, আর দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম, এবং আস্তে আস্তে সেটা পূর্বাঞ্চল থেকে আস্তে আস্তে আগামীকালকের পরে এটা বৃষ্টিপাত আরও কমে যাবে। আস্তে আস্তে যেহেতু বৃষ্টিপাত কম থাকবে, যার কারণে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় নেমেছে বিভিন্ন জেলার নিম্নাঞ্চলের পানি। স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ। টানা বৃষ্টি ও জোয়ারে নিমজ্জিত নোয়াখালী, ভোলা সহ উপকূলীয় এলাকায় চলছে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ। এছাড়া সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় স্বাভাবিক হয়েছে লঞ্চ চলাচল। নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়ার, নিঝুমদ্বীপ সহ বেশ কিছু এলাকা গত দুদিন জোয়ারের পানিতে প্লাবিত হয়েছিল। বৃষ্টি থামায় সেসব এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। জলাবদ্ধতার ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে প্রশাসন। পটুয়াখালী, রাঙ্গামালী সহ ৮ উপজেলার পানি নামতে শুরু করেছে। প্রাথমিক হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক মানুষ। ভুক্তভোগীদের সহায়তার পাশাপাশি বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়, আর এছাড়া রাঙ্গামালী উপজেলার চালিতেবুনি এলাকায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ওখানেও আমরা একইভাবে জাস্ট একটু পানিটা কমলেই 2-1 দিনের মধ্যে কাজ শুরু করব। ভোলায় চরাঞ্চলের বেশিরভাগ এলাকা থেকেও নেমেছে পানি, সচল হয়েছে বিদ্যুৎ সরবরাহ। তবে পৌর এলাকায় এখনও রয়েছে জলাবদ্ধতার ভোগান্তি। এদিকে তজুমুদ্দিনের বেড়িবাঁধ সংস্কারের পর পানি নামলেও ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। বেড়ি সিরিয়া গেছে, পানি আইছে, পানি আইয়া হতে আমার ঘর দুয়ার ব্যাগ লয়ে গেছে, আমার রান্না বান্না ব্যাগ লয়ে গেছে, আমার ঘর হতে লই গেছে, আমরা যারা ব্যাগের লোকজন আইয়া আমার ঘরে টাইনা গিচ্ছা উড়াইছে। এখানে অনেকগুলি ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আমাদের গবাদি পশু সহ জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় শুক্রবার রাত 9টা থেকে বরিশাল ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু করেছে। আর সোমবার সকাল থেকে চলছে সব অভ্যন্তরীণ রুটের লঞ্চ। 30 তারিখ রাত্রে 10টার পর যখন বিআইডব্লিউটি আবার পুনরায় লঞ্চ চলাচলের অনুমোদন দিল, আমরা সকাল 6:25-এ ফার্স্ট টাইম ভোলা থেকে ছেড়ে বরিশালের উদ্দেশ্যে আসলাম। বৃষ্টি না হয় কুমিল্লা ও ফেনীর বেশিরভাগ নিচু এলাকা থেকেও পানি নেমেছে। তবে উজানের ঢলে বেড়েছে গোমতী নদীর পানি। লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলার নিচু এলাকার পানি নামলেও বাড়িঘর, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় কমেনি দুর্ভোগ। 2-3 দিন বৃষ্টির মধ্যে কামাই একেবারেই কম আছে। এখন মনে করেন আজ পরিস্থিতি একটু আকাশের ভালা, রোগ দেখতে পাচ্ছে মানুষ, একটু মানুষের আতঙ্ক কাটছে, এই আর কি। মানুষ এখন স্বাচ্ছন্দ্যে বাইরে হওয়ার সাহস করতেছে। রাঙ্গামাটি ও খাগড়াছড়িতেও থেমেছে বৃষ্টি, তবে পাহাড় ধসের কারণে বান্দরবান রুমা সড়কে এখনও যান চলাচল শুরু হয়নি। বিকল্প হিসেবে রোয়াংছড়ি রুমা সড়ক ব্যবহার করছেন স্থানীয়রা। রেশমিনন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সন্ধ্যার মধ্যে শিল্পে গ্যাস সংকটের উন্নতির আশা জ্বালানি উপদেষ্টার। অবৈধ সংযোগের বিরুদ্ধে জোরদার হচ্ছে অভিযান। বিজিএমইএ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। 35টি পরিচালক পদের জন্য লড়ছেন 76 জন প্রার্থী। গাজীপুর সহ দেশের শিল্প খাতের গ্যাস সংকট সন্ধ্যার মধ্যে উন্নতি হবে বলে আশা করছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে গাজীপুরের চন্দ্রা এলাকায় এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, গ্যাস সরবরাহ নিয়ে কারখানা মালিকদের অভিযোগের কিছুটা সত্যতা পাওয়া গেছে, এই জন্য অতিরিক্ত এলএনজি আনার কথা জানিয়েছেন তিনি। বলেন, তিতাসের অবৈধ সংযোগের জন্য যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান জোরদার করার কথা জানান উপদেষ্টা। আমরা আশা করতেছি আজকে বিকালের মধ্যেই, সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে এবং আমরা এটা কনস্ট্যান্টলি মনিটর করব। সব এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে, সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী আমরা ওই তিতাসের সে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল 5টা পর্যন্ত। এই ভোটে আগামী 2 বছরের জন্য পোশাক শিল্পের মালিকরা নেতা নির্বাচিত করবেন। এবারের বিজিএমই এর নির্বাচনে ভোট যুদ্ধে লড়ছেন মোট 76 জন প্রার্থী। নির্বাচনে 1864 জন গার্মেন্টস মালিক তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবারের নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদ 35টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী দিয়েছে। বাকি 6 জন ঐক্য পরিষদের ব্যানারে স্বতন্ত্রভাবে ভোট করছেন। গত 5 অগাস্টের পর বিজিএমই এর সভাপতি আব্দুল মান্নান কোচি দেশ ছেড়ে পালিয়ে যান।
বিজিএমইএর নির্বাচনে আরো জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, এখন পর্যন্ত নির্বাচন কেমন দেখছেন? ভোট গ্রহণ কতটা এগুলো, আর তো মাত্র 2.5 ঘন্টার মতো বাকি, সবশেষ তথ্য কেমন দেখছেন? স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু আসলে এখানে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত আমাদের সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী যে মোট ভোটার সংখ্যা আছে প্রায় 1800 কিছু অধিক, তার মধ্যে প্রায় 46% ভোট কিন্তু ইতিমধ্যে কাস্ট হয়েছে। এখানে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে অনেক দূর দূরান্ত থেকে যারা আসলে আসেন ব্যবসায়ীরা, সবসময় তাদের এখানে কিন্তু মিলন মেলা হয় না। এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একটি মিলন মেলার মতো একটি পরিবেশ এখানে তৈরি হয়েছে এবং তারা অনেকের সাথে আসলে যে ব্যক্তিগত বিষয় সহ ব্যবসায়িক বিভিন্ন আলোচনায় তারা জড়িয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করছেন তারা তাদের সাথে। নির্বাচনী যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নিয়ে যখন তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়, তারা কিন্তু সকলেই মোটামুটি এখানে আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিশেষ করে আপনি জানেন যে গত বারের তুলনায় বা বিগত সময়ে যে নির্বাচনটা হয়েছিল, সেই বেশ কিছু নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল, কিন্তু বর্তমান যে নির্বাচন হচ্ছে, নির্বাচনে কিন্তু 2টি প্যানেলের পাশাপাশি নতুন আরও একটি প্যানেল সংযুক্ত হয়েছে এবং সেটি হচ্ছে ঐক্য পরিষদ। এই ঐক্য পরিষদের যিনি আসলে প্যানেল লিডার ছিলেন, তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তাদের যে এই নির্বাচনী প্রক্রিয়াতে তাদের এই অংশগ্রহণ আসলে নির্বাচনী ব্যবস্থাকে আরও নতুন একটি রূপ প্রদান করবে এবং স্বচ্ছতার দিক থেকেও তারা অনেক এগিয়ে যাবে। এছাড়াও অন্য যে সকল প্যানেলের নেতাকর্মীরা রয়েছেন, তারাও কিন্তু এখানে বলেছেন যে এই নির্বাচনী যে ব্যবস্থা, এই ব্যবস্থা নিয়ে আসলে তাদের কোনো ধরনের কোনো অভিযোগ কিন্তু তারা এখন পর্যন্ত আমাদের কাছে করেননি। বিশেষ করে তারা যতটুকু এখন পর্যন্ত যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় কিন্তু আপনি জানেন যেখানে ইভিএম সিস্টেমটা কিন্তু এখানে আসলে চালু করা হয়নি। এটি মূলত আপনাদের যে বিগত সময় আমরা যে ব্যালট পেপার দেখছি, সেই ব্যালট পেপারের মাধ্যমেই কিন্তু এখানে ভোট গ্রহণ চলছে এবং নির্বাচনের যে পদ্ধতি ছিল বা কিছু বিধিনিষেধ ছিল, সেখানে কিন্তু আসলে বলা হয়েছিল যে ব্যালট পেপার যাতে কোনোভাবেই ভাঁজ করা না হয়। সেখান থেকেও কিন্তু তারা আসলে দেখিয়েছেন যে কোনোভাবেই যাতে নির্বাচনী যে অবস্থা, সেই অবস্থা যাতে ব্যাহত না হয়। যদিও গণমাধ্যম কর্মীদের ভিতরে প্রবেশ নিয়ে বেশ মিশ্র কিছু প্রতিক্রিয়া ছিল, কিন্তু সেইটা আসলে তারা বলেছেন যে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা গণমাধ্যম কর্মীদের নাম করে যাতে ভিতরে গিয়ে কেউ কোনো ধরনের এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে কারণেই তাদের এই ব্যবস্থা। পাশাপাশি যদি আমি আরও একটু বলে থাকি যে আসলে একজন ভোটার কিন্তু এখানে মূলত 35টি ভোট প্রদান করবেন এবং এই ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। যেহেতু এটি আসলে সনাতন পদ্ধতি বা হাতে গণনা করা হবে, তো সেক্ষেত্রে বেশ দীর্ঘ একটি সময় কিন্তু প্রয়োজন হবে। আনুমানিক রাত্র 10টা কিংবা 11টার আগে হয়তোবা এই প্রক্রিয়াটি শেষ হবে না, এমনটাই ধারণা করা হচ্ছে এবং হয়তোবা সামনে ভোট শেষ করতে থাকুন। বিজিএমইএর নির্বাচনের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান। রাজধানীর হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। ঈদের 7 দিন বাকি থাকলেও বিক্রি এখনো তেমন জমে ওঠেনি। ঈদুল আজহাকে ঘিরে প্রতি বছরের মতো এবারও কোরবানির পশুর হাট বসেছে তেজগাঁও এলাকায়। সড়কের পাশে বাঁশ দিয়ে গরু বাঁধার জন্য প্রস্তুত করা হয়েছে। এখনো হাটটিতে আনুষ্ঠানিকভাবে বেচা কেনা শুরু না হলেও এরই মধ্যে শতাধিক গরু আনা হয়েছে। ঢাকা সহ সারা দেশের স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলো সাজানোর প্রস্তুতি নিয়েছে ইজারাদাররা। কোরবানির পশুর জন্য তৈরি করা শেড নানা রঙের ত্রিপলে সাজানো হয়েছে। রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। এ নিয়ে আরো জানাতে রাজধানীর দিয়াবাড়ি হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, হাটে কি পরিমাণ পশু এসেছে এখন পর্যন্ত, এবার দাম কেমন হতে পারে বলে ধারণা করা হচ্ছে? দেখুন, কোরবানির পশু আসলে এখন পর্যন্ত বেশ আমদানি ভালোই, তবে যদি ইজারার শর্তের কথা বলেন তাহলে 3 তারিখ থেকে মূলত আনুষ্ঠানিকভাবে হাটে বেচা বিক্রি শুরু হবার কথা, কিন্তু তার অনেক আগেই কোরবানির পশু হাটে উঠে যাচ্ছে। আমি এই মুহূর্তে আছি উত্তরার দিয়াবাড়ি হাটে। আপনাকে যদি বলি যে এই হাটটি এখন পর্যন্ত আসলে ইজারা নিশ্চিত হয়নি। সিটি কর্পোরেশন থেকে এখন পর্যন্ত
কে ইজারাদার তাকে নিশ্চিত করা হয়নি, কিন্তু অথচ আমরা দেখতে পাচ্ছি যে বাঁশ খুঁটি প্যান্ডেল টানিয়ে পুরো হাটের একটা তোড়জোড় শুরু হয়ে গেছে। আরও 2-3 দিন আগে থেকে এই হাটটিতে কোরবানির পশু চলে এসেছে। আমরা এখানে এসে যখন কথা বলছি তখন ইজারাদার এবং হাট কর্তৃপক্ষ কাউকে খুঁজে পাচ্ছি না, তার কারণ সিটি কর্পোরেশন থেকে সেটি এখন পর্যন্ত কাউকে দেওয়া হয়নি বা টেন্ডার প্রক্রিয়া যেটি সেটি নিশ্চিত করা হয়নি। এই জায়গাটিতে কোরবানির পশু বিক্রেতা যারা আছেন তারা বেশ বিপাকের মধ্যেই পড়েছেন। তার কারণ হচ্ছে তারা বলছেন যে বিশেষ করে রাতের বেলায় এখানে কোনো ধরনের কোনো আলোর ব্যবস্থা নেই। পুরো রাতটি সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত অন্ধকারে এখানে যারা ব্যবসায়ী এসেছেন তাদেরকে কাটাতে হচ্ছে। এখানে কোনো পানির ব্যবস্থা নেই, এখানে ব্যাপারীরাদের যে সুযোগ সুবিধা থাকার কথা সেগুলো নেই। অর্থাৎ ঢাকার বাইরে থেকে যে ব্যবসায়ীরা যারা এসেছেন তার গবাদি পশুটি নিয়ে তারা বেশ বিপাকের মধ্যে পড়েছেন। এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ক্রেতা হাটটিতে আসছেন, এসে তারা তাদের পছন্দ মতো গরুগুলো দেখছেন, দরদাম যাচাই করছেন। তবে এখনও গরু বেচা কেনার যে আমেজটি সেটি শুরু হয়নি। ব্যবসায়ীরা একটি দাম চাচ্ছেন, যেমন কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একজন ক্রেতা তিনি এক জোড়া কোরবানির পশু 3,60,000 টাকা দাম বলেছেন, অথচ বিক্রেতা তিনি 5,90,000 টাকা দাম চেয়েছেন। অর্থাৎ এই যে ফারাকটি সেই ফারাক আমরা দেখতে পাচ্ছি। ক্রেতারা বলছেন যে যেহেতু এখনো অনেকটা দিন সময় বাকি আছে, সেক্ষেত্রে কোরবানির পশু বিক্রেতা যারা আছেন তারা চাচ্ছেন যে হয়তোবা আরও একটু দাম পাবেন, দাম ধরে রাখার একটা প্রবণতা তাদের মধ্যে আছে। অন্যদিকে ক্রেতা যারা আছেন, ঢাকার ক্রেতাদের কথা যদি আমি বলি, আপনি জানেন যে ঢাকায় কোরবানির পশু কিনে রাখার জায়গাটি কম, লালন পালন করার ব্যবস্থাপনা নেই। সেক্ষেত্রে সবাই কোরবানির ঈদের 1 দিন বা 2 দিন আগে কোরবানির পশুটি কিনে থাকেন। এই মুহূর্তে যারা হাটে আসছেন, যাদের সাথে আমার কথা হচ্ছে, তারা মূলত দরদাম যাচাই করার জন্য বিভিন্ন হাটগুলো ঘুরছেন। তবে এই মুহূর্তে আমরা রাজধানীতে যতগুলো হাট বসেছে তার মধ্যে বেশি অধিকাংশ হাটই আমরা দেখতে পাচ্ছি যে ইজারার শর্ত তারা ভঙ্গ করে হাটগুলো বসিয়েছেন। তার কারণ হচ্ছে এখন কিন্তু আসলে বেচা বিক্রি শুরু হওয়ার কথা না। এবং এই যে দিয়াবাড়ি যে হাটটিতে আমি আছি, এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছু নেই। জাল টাকা শনাক্ত করার মেশিন বসানো হয়নি, বুথ বসানো হয়নি। তো সেক্ষেত্রে বিক্রেতা যারা আছেন তারা যখন কোরবানির পশুটি বিক্রি করবেন, তাদের আর্থিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তার অভাবটিও আমরা এই হাটে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ সব মিলিয়ে একটা অব্যবস্থাপনা হাটটিতে আমরা দেখতে পাচ্ছি। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখনো অনেকগুলো হাট নিশ্চিত করা হয়নি, অথচ সেখানে বাঁশখুঁটি দিয়ে হাটের যে প্রক্রিয়াটি সেটি শুরু করেছেন। এবং সবচেয়ে বড় যে সংকটে পড়েছেন এখানকার ব্যবসায়ীরা, সেটি হচ্ছে পানির সংকট। গবাদি পশুকে পানি খাওয়াতে পারছেন না, নিজেরা পানি পাচ্ছেন না। আশেপাশের লেক থেকে পানি আনার কারণে অনেকের গবাদি বোঝা যাচ্ছে সম্পূর্ণ অব্যবস্থাপনার মধ্যেই দিয়াবাড়ি হাট এর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আদিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সবশেষ তথ্য জানানোর জন্য। দর কষাকষিতে জমজমাট দেশের কোরবানির পশুর হাট। সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনছেন ক্রেতারা, তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাটে নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও অসুস্থ গবাদি পশুর চিকিৎসায় হাটে রয়েছে মেডিকেল টিম। কোরবানির ঈদের বাকি বেশ কয়েকদিন, পশুর হাটে শুরু হয়েছে ক্রেতা বিক্রেতার তোড়জোড়। ফরিদপুরের 9 উপজেলার 40টি স্থানে বসেছে পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পছন্দ পশু কিনছেন অনেকে। ক্রেতাদের সমাগম কম থাকলেও সামনে বেচাকেনা ভালো হওয়ার আশা বিক্রেতাদের। দাম মোটামুটি ভালোই যাইতেছে, একবারে খারাপ না, মধ্যমতো আছে বাজার, একবারে কমও না বেশিও না। বিভিন্ন জায়গা থেকে পরিবহন যোগে যে পশুগুলো আসতেছে সাময়িকভাবে অনেক সময় অসুস্থ হয়ে যায়। তো যদি অসুস্থ হয়ে যায়, প্রাথমিক ট্রিটমেন্টের জন্য আমরা সর্বদা নিয়োজিত। জমে উঠেছে জয়পুরহাটের 5 উপজেলার 17টি পশুর হাট। গতবারের চেয়ে গরু প্রতি 5 থেকে 10,000 টাকা কম বলছেন বিক্রেতারা। আজকে জয়পুরহাট আইছি, 18 পিস গরু কিনছি। কাহারোল থেকে গরু প্রতি 5-7,000 10,000 কম আছে এখন। তাহলে এখন তো দাম যে কম করছে, তাতে আমার দুটা গরু 2 লক্ষ টাকা খরচই নাই। একই চিত্র রংপুরের পশুর হাটে। অনেক খামারি নিজেদের গবাদি পশু বিক্রির জন্য বাজারে তোলা শুরু করেছেন। আর সীমান্ত দিয়ে গরু চলাচল রোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রাণী সম্পদ কর্মকর্তার। প্রতিটা হাটেই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম ডাক্তার সহ থাকবেন। তারা ক্রেতা এবং বিক্রেতার অনুরোধে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষার থেকে অন্যান্য সেবাগুলো তারা নিশ্চিত করবে। আর এবছর সীমান্ত দিয়ে কোনো গরু আসবে না, এটা একেবারে নিশ্চিত। আমাদের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে। নোয়াখালীর হাতিয়ার হরণী বাজারে সপ্তাহের শনি ও মঙ্গলবার বসে গরু ছাগলের হাট। প্রতি হাটে বিক্রি হয় 20 কোটি টাকার পশু। 22টা গরু আনছি,
বিক্রির জন্য 4টা বেচছে আলহামদুলিল্লাহ। আমাদের বাজার ইনশাল্লাহ মাল আছে, ওই জন্য সুবিধা আছে। এবং আমরা আইসি নোয়াখালীতে সমৃদ্ধ থেকে আসি গরুর লাই এবং ছাগলের লাই বেশি এটা লাই একটু ভালো জন্য এখানে আসা। ঝিনাইদহের ৬টি উপজেলার ২২টি গরুর হাটে বেচাকেনা শুরু হয়েছে। ক্রেতারা আসছেন হাটে, করছেন দরদামও। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।